আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তার প্রস্তুতি পর্বে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত, বিজ্ঞান আর ভূগোল নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে যা যা হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশানে কিংবা প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। অবশ্যই দেখো, প্রত্যেকটি পর্ব খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে আমাদের কী পড়া আছে। দেখো, গণিত প্রভা তোমাদের ষষ্ঠ শ্রেণী। আজকে আমরা শিখব অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা। পেনের সাথে পেনের ঢাকনার তুলনা করি। আজ আমরা আমাদের সমস্ত পেন টেবিলে রেখেছি। আমরা ঠিক করেছি যে স্কেলের সাহায্যে আমাদের পেন ও পেনের ঢাকনার দৈর্ঘ্যের মাপব এবং তাদের দৈর্ঘ্যের তুলনা করব। সুজাতার পেন নিয়ে দেখছি সুজাতার পেনের ঢাকনার দৈর্ঘ্য হলো 3 সেমি, আর পেনের দৈর্ঘ্য হলো, ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য হলো 12 সেমি। তাহলে দেখছি সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য আর ঢাকনার দৈর্ঘ্যের চেয়ে 12 সেন্টিমিটার বিয়োগ 3 সেন্টিমিটার, মানে 9 সেন্টিমিটার বেশি। তাহলে সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য আর ঢাকনার দৈর্ঘ্য এই দুটোকে যদি ভাগ করি কত হবে? 12কে 3 দিয়ে ভাগ করতে হবে। কত হবে? 4/1। তাই সুজাতার ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য ওই পেনটির দৈর্ঘ্যের প্রায় 3 গুণ। ঠিক আছে? এইরকমভাবে আরও একটা পেন মাপা হলো, যার ঢাকনা ছাড়া দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার আর ঢাকনার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। সেক্ষেত্রে কত হবে দেখে নাও। ঢাকনা ছাড়া পেনের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার আর ঢাকনার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, মানে 14/4। কাটাকুটি করলে 7/2। দেখো, 14কে 2 দিয়ে ভাগ করলে 7 হয়, আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে দুটি বা দুটির বেশি সমজাতীয় রাশির অনুপাতকে তুলনাকে বলা হয় অনুপাত। অনুপাত কিন্তু একক বর্জিত। অনুপাতের চিহ্ন হলো এই রকম। ঠিক আছে? অনেকটা বাংলায় বিসর্গের মতো। তারপরে অনুপাতে যে দুটি সংখ্যা থাকে তাকে অনুপাতের পদ বলা হয়। প্রথমটিকে পূর্বপদ বলে, পরেরটিকে উত্তরপদ বলে। এটা তোমরা ভালো করে পড়বে। অনুপাত এখান থেকে অনেক কিন্তু শূন্যস্থান পূরণ দেয় বা 1 নম্বর প্রশ্ন দেয়। এবার দেখো, সুজাতার পেনের দৈর্ঘ্য, যেটা আমরা একটু আগেই বললাম, পেনের দৈর্ঘ্য আর ঢাকনা পেনের দৈর্ঘ্য হচ্ছে 12/3, মানে কাটাকুটি করলে 4/1 হবে। তাহলে আমরা বলতে পারি, দেখো, কখনো সামনেরটা বড় থাকছে, কখনো একটা পেছনেরটা বড় থাকছে। 4/3 হচ্ছে কখনো একটা 4:1, কখনো 12:3। ঠিক আছে? এবারে সমজাতীয় রাশির তুলনা করলে কখনো বিয়োগ করে অপরটিকে কত গুণ সেটাকে অনুপাতে প্রকাশ করা যায়। কিভাবে? দেখো, একটা আমরা সহজভাবে বলতে পারছি যে সামনেরটাকে পূর্বপদ বলছে, পরেরটাকে উত্তরপদ বলছে। একটা ছক আছে 15:3। দেখো, 15:3, এটা কাটাকুটি করলে কত হয়? 5 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 5 হয়, বা 3 দিয়ে কাটলে 1 হয়। তাহলে অনুপাতটা হচ্ছে 5:1। পূর্বপদ মানে সামনেরটা হবে 5, পরেরটা হবে 1। অনুরূপভাবে 13:4, সামনেরটা পূর্বপদ মানে 13 হবে, পরেরটা হবে উত্তরপদ 4। আবার দেখো 12:4, 12:4 কাটাকাটি করলে কত হয়? 3:1। তাহলে সামনেরটা হবে পূর্বপদ 3, উত্তরপদ হবে 1। 10:3, পূর্বপদ 10, উত্তরপদ হবে 3। 18:6, তাহলে পূর্বপদ হবে 3 আর উত্তরপদ হবে 1। এবার দেখো, অনেক সময় দেখা যাচ্ছে পূর্বপদটা বড় হচ্ছে, উত্তরপদটা ছোট হচ্ছে। এমন যদি থাকে তখন তাদের বলা হবে গুণ অনুপাত। যখন পূর্বপদ বড়, উত্তরপদ ছোট, সেই অনুপাতকে বলে গুণ অনুপাত। আর যদি এর উল্টোটা হয়, মানে পূর্বপদ উত্তরপদ থেকে ছোট হয়, তখন সেটা হয়ে যাবে লঘু অনুপাত। আর দুটো যদি সমান হয়, সামান্য অনুপাত হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইভাবেই আমরা বেশ কিছু জিনিস দেখে নেব। এখানে দেখব পাতার সংখ্যা 12টা আর ফুলের সংখ্যা 8টা। কাটাকুটি করলে 3:2 হচ্ছে। ঠিক আছে? 4 দিয়ে ভাগ করলে 3, 4 দিয়ে ভাগ করলে 2, তাহলে এটা হচ্ছে গুণ অনুপাত, কারণ সামনেরটা বড় রয়েছে। পরেরটা দেখো, কলার সংখ্যা 4টে আছে, আপেল আছে 8টা, তাহলে 1:2। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লঘু অনুপাত। সন্দেশ আছে 10টা আর লাড্ডু আছে 2টো, 10:2, মানে 5:1। এটা হচ্ছে গুণ অনুপাত, কারণ সামনেরটা বড় আছে। আবার দেখো, সূক্ষ্মকোণ আর স্থূলকোণ। সূক্ষ্মকোণ কোণগুলো যেগুলো 90 ডিগ্রি থেকে ছোট, 1, 2, 3, 4, 4টি সূক্ষ্মকোণ আছে আর 3টে স্থূলকোণ আছে। এগুলো হচ্ছে গুণ অনুপাত, কারণ সামনেরটা বড় আছে।
এবার দেখো এখান থেকে আমরা বেশ কিছু জিনিস আমরা শিখতে পারছি। মেলায় যাব বলে বাবা আমাকে ও ভাইকে কিছু টাকা দিল, 3:2 অনুপাতে টাকাটা ভাগ করে নিতে বললো। দেখো 3:2 মানে আমি পাবো 3 টাকা, তাহলে ভাই পাবে 2 টাকা। ঠিক আছে, তাহলে মোট কত টাকা হবে? মোট তাহলে 5 টাকা। এই রকমভাবে যদি অনেক টাকার অনুপাত বার করতে পারি 3/2, কারণ 3কে যদি আমরা 3/2 এটাকে অন্যরূপে প্রকাশ করবো, ধরো 2 4 গুণ করলাম 8 হলো, 3কে 4 গুণ করবো 12 হবে। দেখো 3কে 5 গুণ করেছি 15 হয়েছে, 2কে 5 গুণ করবো 10 হবে। এরকমভাবেই ছকটা সাজানো হয়েছে। দেখে নাও তোমরা কীভাবে হচ্ছে। যখন আমি 8 টাকা পাবো ভাই পাবে তখন 12 টাকা, মোট তাহলে হবে 20 টাকা। আর ভাই যদি 10 টাকা পায় আমি পাবো 15 টাকা, তাহলে মোট হবে তাহলে 25 টাকা। এরকমভাবে এখানে ছকটা আমরা পূরণ করব। তারপরে দেখো কী রয়েছে, অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করা যায়। ঠিক আছে, পূর্ব পদটাকে লব বলবো, উত্তর পদটাকে হর বলবো। ঠিক আছে, দুটো সমান থাকলে তাকে সমতুল্য অনুপাত বলা হচ্ছে। এগুলো সব হচ্ছে আমাদের সমতুল্য অনুপাত। আর গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত হচ্ছে লঘু অনুপাত, সমতুল্য অনুপাত হচ্ছে এইগুলো। দেখে না তোমরা 2/3, 12/8, 15/10, 21/14, 75/50, 300/200, এগুলো কিন্তু সব একই অনুপাত, এটাকে সমানুপাত বলা হচ্ছে। এরপরে দেখো কি রয়েছে, বয়সের অনুপাত। আমার আর দাদার বয়স 3:2, আমার বয়স 12 হলে দাদার বয়স কত? দেখো আমার বয়স আর দাদার বয়স 3:2 করা হয়েছে, 3টা বেড়ে 2টা 2:3 আছে। ঠিক আছে, আমার বয়স 2 বছর হলে দাদার বয়স হবে 3 বছর। এরকম অনুপাতে যদি আমার বয়সটা 12 বছর হয়ে যায়, দাদার বয়সটা কত হবে? দেখো 2টা 12 কী করে হয়ে যায়? 6 দিয়ে গুণ করলে, তাহলে 3টাও 6 দিয়ে গুণ করতে হবে, 18 হয়ে যাবে। ঠিক আছে, মায়ের বয়সের সঙ্গে অনুপাত যদি করতে যাই, আমার 2, মায়ের হচ্ছে 7, তাহলে 2টা হয়ে গেছে 12, আর 7টা কী করে কত হবে? 2-এর 6 গুণ হয়েছে, তাহলে 7-এর 6 গুণ হবে, 7-6 42 হবে। এভাবেই আমরা এই হিসেবগুলো করছি। তোমরা দেখে নাও কীভাবে হয়েছে। আবার দাদার বয়স কত হচ্ছে? দেখো দাদার বয়স হচ্ছে 1:3, দাদার আর বাবার বয়সের অনুপাত। তাহলে দাদার বয়স যদি 18 হয়, বাবার বয়স কত হবে? 1-এর 18 গুণ, তাহলে 3-এর 18 গুণ 54 হবে, তাহলে বাবার বয়স 54। আবার বাবা আর দাদুর বয়স অনুপাত 2:3। ঠিক আছে, তো 54, 2টা হয়ে গেছে 54, মানে 27 গুণ বেড়েছে, তাহলে 3-এর 27 গুণ হবে 81। অনুরূপভাবে বাবার মায়ের বয়স অনুপাত, মায়ের বয়স তো 42, এখান থেকেই পেলাম, আর বাবার বয়স পেয়েছি 54, 42 আর 54 দুটোকেই 6 দিয়ে ভাগ করা যাবে, 6-7 42, 6-9 54, 7:9 হবে। এভাবে সর্বোত্তর অঙ্কটাও করা যেতে পারে। দেখে নাও তোমরা, আমরা এখানে বেশ কিছু 21.1-এর অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করব। আমার মেঝের বসার ঘরের মেঝের মাপ দৈর্ঘ্য কত? 8, আর প্রস্থ কত? 5। এদের অনুপাতটা কী হবে? 8:5। এটা গুরু অনুপাত হবে, কারণ 8টা বড় আছে। আবার দেখো জবা ফুলের মালা আছে 12টা, আর গাঁদা ফুলের মালা আছে 15টা, তাহলে 12:15, কাটাকুটি করলে 4:5 হবে। ঠিক আছে, এটা হচ্ছে লঘু অনুপাত, কারণ প্রথমেরটা ছোট আছে। সুতপার বয়স আর আমার বয়স অনুপাত হচ্ছে 5:6। আমার বয়স 10, তাহলে আমার বয়সটা হচ্ছে কত? আমার বয়সটা হচ্ছে 5টা হয়ে গেছে 10, মানে হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে, তো 6টাও দ্বিগুণ হয়ে যাবে, 6টা হয়ে যাবে 12। ঠিক আছে, বয়স হয়ে যাবে, সুতরাং বয়স হচ্ছে 12 বছর। তারপরে দেখো নাড়ু খেতে দিলেন 1:3 অনুপাতে, 1:3, তার মানে 2:6। দেখো 3 গুণ হচ্ছে, 3 × 9 হচ্ছে, 4 গুণ হচ্ছে, 4×3 12 হচ্ছে। এরকমভাবেই আমরা অঙ্কটা বুঝবো। তারপরে কি দেখো, মাঠে আমরা 10 জন খেলছি, তার মধ্যে মেয়ে আর ছেলের অনুপাত হচ্ছে 2:3, তাহলে মেয়ে কতজন আছে? 2-এর 5 গুণিত 10, 5টা করতে পেলাম, 2 আর 3 যোগ করে 5 হচ্ছে। কেন? মোট বলেছে এই জন্য যোগ করতে হয়েছে। 2-এর 5 সঙ্গে 10 গুণ করলে কী হবে? 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 4 জন মেয়ে হবে আর 6 জন ছেলে হবে। এবার দেখো 4 জোড়া কলা কিনেছি 1:3 অনুপাতে ভাই আর বোনের মধ্যে ভাগ করতে। 4 জোড়া মানে কটা? 4 জোড়া মানে হচ্ছে 8টা। ভাই কটা পাবে? 1/4, আর বোন কটা পাবে? 3/4, কারণ 1:3 অনুপাতে বলেছে। কাটাকুটি করে দেবো, 2 হবে, কাটাকুটি করে দেবো 6 হবে। ভাই পাবে 2টি কলা আর বোন পাবে 6টি কলা। দেখো মোটামুটি এখন পর্যন্ত এই অঙ্কগুলো বুঝিয়ে দেওয়া হলো। এরপরে আমরা চলে আসবো পরিবেশ পড়ায়। দেখো পরিবেশ ও বিজ্ঞান 6ষ্ঠ শ্রেণী, আজকে আমাদের কী পড়া আছে ভালো করে আমরা বুঝে নেব। দেখো তোমাদের বইয়ের এই অংশটা আজকে আমরা আলোচনা করব। এখানে যে ছকটা রয়েছে, ছকটা পরিষ্কার হয় তোমাদের বলা আছে। ছোলা হলো একটি সপুষ্পক উদ্ভিদ, ধানের খোসাটি ছাড়ালে একটি মাত্র বীজপত্র পাওয়া যায়। ঠিক আছে, ধান হচ্ছে একবীজপত্রী, মটর হচ্ছে দ্বিবীজপত্রী, দুটো বীজপত্র থাকে। পাতায় জালের মতো শিরা হলে সেটা হবে দ্বিবীজপত্রী, আর সমান্তরাল শিরা হলে সেটা হবে একবীজপত্রী। কলা গাছ কিন্তু একবীজপত্রী, অশ্বত্থ গাছ দ্বিবীজপত্রী।
ফলের মধ্যে বীজ থাকলে সেটা হবে গুপ্তবীজি, ফলের বাইরে বীজ থাকলে ওটা হবে ব্যক্তবীজি। যেমন পাইনের কাছে ক্ষেত্রে আমরা দেখতে পাই আম একটি ব্যক্তবীজি উদ্ভিদ, পাইন একটা আম একটা গুপ্তবীজি উদ্ভিদ, গুপ্তবীজ তুলে রাখতে হবে। ঠিক আছে, পাইন একটা ব্যক্তবীজি উদ্ভিদ। ঠিক আছে। আচ্ছা, ফান্ডের কচি অবস্থায় কুকুরের লেজের মধ্যে গুটিয়ে থাকে, আর শ্যাওলার দেহ মূল কাণ্ড বিভক্ত থাকে না। স্পাইরোগাইরা বা জলরসম হলো একটা শ্যাওলা, আর ঢেঁকি শাক হলো একটা ফান্ড। ঠিক আছে, এটা তোমরা ঠিক করে নেবে। এরপরে দেখো কী রয়েছে, উপাদায় বেশ কিছু ছক রয়েছে, এগুলো তোমরা পড়ে নেবে। এইখানে এই ছকটা রয়েছে, ছকটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে চিংড়ি, শুঁয়োপোকা, উকুন, বোলতা পোকা। আর মেরুদণ্ডী প্রাণী হচ্ছে মাছ, মুরগি, হাঁস, ছাগল, বিড়াল। এরপরে আরও আছে, এটা হবে ফড়িং, প্রজাপতি, মৌমাছি, মশা, মাছি। এটা হবে হরিণ, বাঘ, হাতি, কুকুর, গরু। তারপরে দেখি আছে আবার অমেরুদণ্ডী প্রাণী রয়েছে কেঁচো, কেন্ন, কৃমি, জোঁক, কোলকৃমি। মেরুদণ্ডী হচ্ছে কুনো ব্যাঙ, কচ্ছপ, কুমির, ময়ূর, ব্যাঙাচি। আবার দেখো জেলিফাস, ঝিনুক, ক্রিল। আর এটা হচ্ছে হাঙর, তিমি মাছ, সিল মাছ, শুশুক, রুই মাছ। এর পরে পাতা কী আছে দেখে নিই, শামুক, কাঁকড়া, মথ, চ্যাপ্টাকৃমি, উইপোকা। এটা গোল্ডফিশ, কই মাছ, ভেটকি মাছ, মাগুর মাছ, মানুষ। আরও আছে দেখি, এরপর দেখতে পাবো পিঁপড়ে, আরশোলা, মাকড়সা, তেঁতুল বিছে, গুবরে পোকা। এদিকে সাপ, গোসাপ, টিকটিকি, গিরগিটি, কাঁকড়া বিছে। দেখো, এতটা পর্যন্ত তোমাদের বিজ্ঞান পড়া হলো। এরপরে চলে আসবো আমরা ভূগোলে, আমাদের পৃথিবী ষষ্ঠ শ্রেণী। দেখো, এখানে আমরা যেটা পড়ছিলাম তারপরে এখানে যেটা রয়েছে উপকূলীয় মালভূমি অঞ্চল, এগুলো পড়বে পূর্বঘাট পর্বতমালা। এর মধ্যে কোন কোনগুলো পর্বত শৃঙ্গ রয়েছে, কী কী পর্বত রয়েছে, এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, এইখানে দেখো বেশ কিছু কোশ্চেন রয়েছে। পশ্চিমঘাট পর্বতের আর এক নাম কি, আনাইমুদি পর্বতকে কী বলা হয়, আর পূর্বঘাট পর্বত শ্রেণীর একদিকে ছেড়ে রয়েছে নদী, নদীগুলির নাম কি কি। ঠিক আছে, এপাতায় চলে আসো। এপাতায় এই ছকটা পূরণ করা হয়েছে। দেখো, বেশিরভাগ নদীগুলো হচ্ছে পূর্ব বাহিনী, আর তারা বঙ্গোপসাগরে পড়েছে। কেবলমাত্র নর্মদা, তাপ্তি হচ্ছে পশ্চিম বাহিনী নদী, এটা খাম্বাদ উপসাগরে পড়েছে। তারপরে দেখো এখানে ছক আছে, ছকটা আমরা ভালো করে বুঝে নেব। প্রথমে আমরা পাশাপাশি দেখে নেব কী প্রশ্ন ছিল, তার উত্তরগুলো কী ছিল। ভারতের বৃহত্তম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন। ব্রহ্মপুত্র যে রাজ্যের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে সে হলো অরুণাচল প্রদেশ। আচ্ছা, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে এভারেস্ট। চলমান বরফের স্তূপ হচ্ছে হিমবাহ। সিন্ধু নদের মোহনা হচ্ছে আরব সাগর। ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ হচ্ছে মাঝুরি দ্বীপ। আর গঙ্গার নদীর মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। আর গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা। এগুলো সব ছিল পাশাপাশি। আর উপর নিচে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো কী দেখে নিই। দুটি পর্বতের মাঝখানে সরুস্থানকে গিরিপথ বলে। পদ্মা ও যমুনার যেখানে প্রবাহের মিলন হয়েছে তাকে মেঘনা বলছে। আর উৎসস্থলের কাছাকাছি গঙ্গা যে নামে পরিচিত তার নাম ভাগীরথী। আর ব্রহ্মপুত্র নদীর উৎস হচ্ছে মানস সরোবর। বাংলাদেশের গঙ্গার প্রধান শাখা যে নামে পরিচিত তার নাম হচ্ছে পদ্মা। আর গঙ্গার উৎপত্তি থেকে যে হিমবাহ হয়েছে সেটা হচ্ছে গোমুখ। আর তিব্বতের ব্রহ্মপুত্র যে নামে পরিচিত সেটা হচ্ছে সাংপো। এরপর আমরা পশ্চিমের মরু অঞ্চল, এখানে দেখবো আমাদের পশ্চিম মরু অঞ্চলে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে লুনি নদী। এখান থেকে আর কি পড়া আছে, এখান থেকে দেখো এই ছকটা পড়বো আমরা। উপকূল বলতে কী বোঝো, উপকূলীয় সমভূমি কাকে বলে। ঠিক আছে, আর দেখো মানচিত্র দেখে আমরা যেটা বুঝবো উপকূলীয় সমভূমি অঞ্চলগুলো কয়াল বলতে কী বোঝো, এটা রয়েছে এখান থেকে পড়ে নেবো আমরা। উপকূলীয় সমভূমি উত্তর সরকার উপকূল, করমণ্ডল উপকূল। আর পশ্চিম উপকূলীয় সমভূমি হচ্ছে কোঙ্কণ উপকূল, গুজরাট উপকূল, মালাবার উপকূল। দেখো এখানে যে ছকটা রয়েছে এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। উত্তর সরকার উপকূল, মন্ডল উপকূল, এটা মালাবার উপকূল, কোঙ্কণ উপকূল আর গুজরাট উপকূল। ঠিক আছে, এই ছকটা দেখেই ম্যাপটা দেখেই আমরা ছকটা পূরণ করলাম। দেখো, এই পর্যন্ত আজকে পড়া থাকছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। পরের দিন আমরা অন্য বিষয় নিয়ে আবার আলোচনা করব। আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।